হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু এসএসসি এমটি 2024-এর 24 নম্বর ক্লাসে হাজির হয়ে গেছি। তোমরা জানো আমরা এসএসসি এমটি 2024-এর প্রশ্নপত্র আলোচনা করছি। তো আজকে আমরা এমটিএস 18-10-2024 সেকেন্ড এবং থার্ড শিফটে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে যে নলেজের 25-50খানা কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে তোমাদেরকে বলে দিই, যারা আমাদের এমটিএস 2025-এর ব্যাচে যুক্ত হতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে। তো তোমাদেরকে আগে আমাদের এমটিএসের জন্য যে চারখানা পিডিএফ আমরা বানিয়েছি, অনেক তো পিডিএফ রয়েছে, তার মধ্যে স্পেশালি তোমাদের হোয়াটসঅ্যাপে যে পিডিএফগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে এই চারখানা পিডিএফ তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। তোমরা সেগুলো প্রিন্ট আউট করে পড়তে পারবে। তো এই চারখানা পিডিএফের প্রাইস থাকবে 199 টাকা। তো এই পিডিএফ যদি পারচেজ করো তাহলে তোমাদেরকে আমাদের এমটিএস ব্যাচে যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে অ্যাড করে দেওয়া হবে, আর সেখানে আর বাকি সমস্ত প্রকারের নোটস কিন্তু সেখানে প্রোভাইড করা হবে। তো যদি কেউ আমাদের ব্যাচে যুক্ত হতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো এই নাম্বারে মেসেজ করো। চলো শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, 18-10-2024-এর সেকেন্ড শিফটের ফার্স্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, রবি কীর্তি কোন শাসকের রাজসভায় কবি ছিলেন? রবি কীর্তি কোন শাসকের রাজসভায় কবি ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, দ্বিতীয় পুলকেশিন। দ্বিতীয় পুলকেশীর রাজসভার কবি ছিলেন রবি কীর্তি। এখান থেকে তোমাদের যেগুলো এক্সট্রা ডিটেলস জানতে হবে সেগুলো হচ্ছে কী কী না, দ্বিতীয় পুলকেশিন হর্ষবর্ধনকে পরাজিত করেন যখন তিনি দাক্ষিণাত্যের চালুক্য রাজ্য আক্রমণ করেন। আইহোল শিলালিপিটি চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশিন সভাকবি রবি কীর্তির দ্বারা লেখা হয়েছিল। আইহোল শিলালিপি, যিনি 610 থেকে 642 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তারপরে ভেরি আরেকটা খুবই ইম্পর্টেন্ট তথ্য, দ্বিতীয় পুলকেশিন চালুক্য রাজবংশের শাসক ছিলেন। কোন রাজবংশের শাসক ছিলেন? দ্বিতীয় পুলকেশিন চালুক্য রাজবংশের শাসক ছিলেন। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন কী রয়েছে না, চর্বি এবং কার্বোহাইড্রেট যুক্ত খাবারকে ড্যাশ বলা হয়? চর্বি ও কার্বোহাইড্রেট যুক্ত খাবারকে ড্যাশ বলা হয়? কি বলা হয়? এগুলোকে বলা হয় শক্তি প্রদানকারী খাবার, চর্বি, কার্বোহাইড্রেট এগুলো। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, নিচের কোনটি একটি মূল্যবান খনিজ? হ্যামাটাইট, মাইকা, বক্সাইট আছে প্ল্যাটিনাম। তো এদের মধ্যে তোমরা সবাই জানো যে প্ল্যাটিনাম কিন্তু একটা খুবই মূল্যবান খনিজ। তারপরে নিচের কোন গ্রুপের বন্দরগুলো বঙ্গোপসাগরের তীরে অবস্থিত? বলো, এই যে বন্দর, কোন বন্দর? না, সেটা হচ্ছে এক হলদিয়া আর একটা হচ্ছে পারাদ্বীপ। হলদিয়া আর পারাদ্বীপ বন্দর দুটো কিন্তু বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এরপরে 5 নম্বর, নিচের কোনটি ভারতের প্রাচীনতম দুর্গ যেমনটি প্রথম আলেকজান্ডার দ্য গ্রেটের যুদ্ধের রেকর্ডের উল্লেখ করা হয়েছে, এটিকে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে নিয়ে এসেছে? বলো, নিচের কোনটি ভারতের প্রাচীনতম দুর্গ? সেটা হচ্ছে কাংড়া দুর্গ খুবই প্রাচীনতম দুর্গ। এই কাংড়া দুর্গ যেটা হিমাচল প্রদেশে অবস্থিত। কোথায় রয়েছে? হিমাচল প্রদেশ। এটি হিমালয়ের সবচেয়ে বড় দুর্গ। আর কাংড়া দুর্গ হচ্ছে মঞ্জি এবং বাঙ্গা নদীর মধ্যবর্তী একটি জমিতে অবস্থিত। নিচের কোনটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে পালন করা হয়? এটা আশা করি সবাই পারবে, এমন কেউ নেই যে এর অ্যান্সারটা পারবে না। তো এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে তোমাদের থাকবে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন হিসেবে আমরা কি পালন করে থাকি? শিক্ষক দিবস। ভারতে প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের স্মৃতিতে জন্মদিনে উদযাপিত করা হয়। আর বিশ্ব শিক্ষক দিবস, এটাও মনে রাখো, বিশ্ব শিক্ষক দিবস যা আন্তর্জাতিক শিক্ষক দিবস নামেও পরিচিত, এটি প্রতি বছর 5ই অক্টোবর পালন করা হয়। 5ই অক্টোবর পালন করা হয় আন্তর্জাতিক শিক্ষক দিবস বা বিশ্ব শিক্ষক দিবস। নিচের কোন সরকার কালিদাস সম্মান পুরস্কার প্রদান করেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমরা
এই রিসেন্ট আলোচনা করেছি। আবারও কিন্তু দেখো এই শিফটে কিন্তু এই কোশ্চেনটা এসছে। কালিদাস সম্মান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমটিএস এক্সামের জন্য। সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সরকার কিন্তু এই কালিদাস সম্মান পুরস্কার প্রদান করে থাকে। প্রাচীন ইতিহাসের লেখক কালিদাসের নামে এই পুরস্কার নামকরণ করা হয়েছে। কালিদাস সম্মান 1981 সাল প্রতিষ্ঠিত। শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, থিয়েটার এবং ভিজুয়াল আর্টের ক্ষেত্রে এই পুরস্কারটা দেওয়া হয়। তাহলে মনে রাখো, সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য আর হচ্ছে থিয়েটার এবং ভিজুয়াল আর্ট। আর পুরস্কার হিসেবে কী দেওয়া হয় না, হচ্ছে 2 লক্ষ টাকা এবং একটি মানপত্র প্রদান করা হয়। বোঝা গেল? তো এর প্রথম প্রাপক কে ছিল না, এর প্রথম প্রাপক ছিল হচ্ছে শ্যামাঙ্গুড়ি শ্রীনিবাস আইয়ার এবং মল্লিকার্জুন মনসুর। মল্লিকার্জুন মনসুর এবং শ্যামাঙ্গুড়ি শ্রীনিবাস আইয়ার, এরা প্রথম প্রাপক এই কালিদাস সম্মান। কালিদাস সম্মান প্রাপ্ত রোহিণী ভাটে, এটাও মনে রাখো, রোহিণী ভাটে কালিদাস সম্মান পেয়েছেন, যিনি ভারতের কত্থক নৃত্যের সাথে যুক্ত। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন। নভেম্বর 2023 সালে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ FICCI এর নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? FICCI এর প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উনিশ সাহকে নিযুক্ত করা হয়েছে। ভারতে নারী সুরক্ষার হারের উন্নীতির জন্য ভারত সরকার নিম্নলিখিত কোন কর্মসূচি গ্রহণ করেছে? ভারতে নারী সাক্ষরতার হারের উন্নতির জন্য ভারত সরকার কোন কর্মসূচি গ্রহণ করেছে? এটা যে কর্মসূচি গ্রহণ করেছে সেটা হচ্ছে কোনটা? এই যে বেটি বাঁচাও বেটি পড়াও, তাই কি না? বেটি বাঁচাও বেটি পড়াও। তারপরে 10 নম্বর, জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2021 অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে দরিদ্র? 2021 জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুসারে তো এগুলো হয়ে যাবে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড। তো তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, আমি বলছি না বলে তাই লাইক করছো না, তাই তো? তো লাইকটা করে ফেলো, অ্যাটেন্ডেন্সটা তো দিতে হবে নাকি? ক্লাসে উপস্থিত থাকলে তার অ্যাটেন্ডেন্স দিতে হবে না? তো সেটা কিসের মাধ্যমে দেবে? এই লাইকের মাধ্যমে আর কি। আর দেখবে যদি কারোর ক্লাসের নিচে দেখবে হাইপ বলে কোনো যদি অপশান থাকে, হাইপ, তাহলে ওই অপশানটা একটু ক্লিক করবে, তো হাইপ করে দাও যদি কারো থাকে। 11 নম্বর কোশ্চেনটা দেখো এখন, কোন লোকনৃত্যের উৎপত্তি স্থল মহারাষ্ট্রে রয়েছে? কোন লোকনৃত্যের উৎপত্তি স্থল মহারাষ্ট্রে রয়েছে? সেটা হচ্ছে লাবণী লোকনৃত্য, এটা কিন্তু মহারাষ্ট্রে রয়েছে। লাবণী মহারাষ্ট্র রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, কেন এমটিএসে দেখতে পাচ্ছ 19-এ এসছে, 22-এ এসছে, 21-এ এসছে, আবার 24-এ এসছে। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নৃত্যটা কিন্তু। আর এর সঙ্গে আর মনে রাখো, কী মনে রাখবে, ঘুঙ্গুর এবং 9 গজ শাড়ি পরা মহিলারা ঢোলকের তালে এই নৃত্য পরিবেশন করে। অভিনয়কারীদের নৌবাড়ি বলা হয় এবং শাড়ি পরার শৈলীকে বলা হয় কাস্তা। শাড়ি পরার যে শৈলী সেটা কাস্তা, আর অভিনয়কারীদের বলা হয় নৌবাড়ি। এটি বীরত্ব, প্রেমনিষ্ঠা, দুঃখ, রাজনীতি এবং ধর্মের বিষয়গুলি সঞ্চালিত হয়। তারপরে দেখো 12 নম্বর, আকবরের রাজ্যাভিষেকের বছরে নিম্নলিখিতদের মধ্যে কাকে মুঘল রাজ্যের ওয়াকিল হিসাবে খান-ই খানন উপাধিতে মনোনীত করা হয়েছে? খান-ই খানন উপাধিতে মনোনীত করা হয়েছে, কাকে করা হয়েছিল? বৈরাম খানকে করা হয়েছিল। ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামো ভারত সরকার আইন ড্যাশের উপর দাঁড়িয়ে? ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামো ভারত সরকার আইন 1935-এর উপর দাঁড়িয়ে। 1935 সালের ভারত শাসন আইনটি ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা সংশোধিত একটি আইন ছিল। এটি প্রথম 1935 সালে আগস্টে রাজকীয় অনুমোদন দেওয়া হয়। নিচের কোনটি অ্যানারোবিক কার্যকলাপের উদাহরণ? অ্যানারোবিক কার্যকলাপের উদাহরণ সেটা হচ্ছে জাম্পিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওয়াটার ওয়ার্কগুলিতে জল পরিশোধনের জন্য ব্যবহৃত প্রক্রিয়াগুলির সঠিক ক্রম নির্বাচন করুন। ওয়াটার ওয়ার্কগুলিতে জল পরিশোধনের জন্য ব্যবহৃত প্রক্রিয়াগুলির সঠিক ক্রম কী কী রয়েছে দেখো, পরিস্রাবণ, ক্লোরিনেশন, তারপরে হচ্ছে স্থগিত অশুদ্ধতা অবক্ষেপণ, আর হচ্ছে কঠিন অশুদ্ধতা অবক্ষেপণ।
এগুলো রয়েছে। তো এগুলোকে আমাদেরকে সাজাতে হবে। কীভাবে না, ওয়াটার ওয়ার্কগুলির যে রয়েছে জল পরিশোধনের জন্য ব্যবহার প্রক্রিয়াগুলি যে সঠিক ক্রম, পরপর যে ক্রমটা রয়েছে, তো সেইভাবে সাজালে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে প্রথমে 4 আসবে, কঠিন অশুদ্ধতা অবক্ষেপণ, তারপরে 3 স্থগিত অশুদ্ধতা অবক্ষেপণ, তারপরে 1 পরিস্রাবন, তারপরে ক্লোরিনেশন। এইভাবে পরপর করে চলে আসবে। 16 নম্বর, মহীশূর ব্রাদার্স কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য পরিচিত? মহীশূর ব্রাদার্স কোন বাদ্যযন্ত্র? না হচ্ছে বেহালা। বেহালা বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত মহীশূর ব্রাদার্স। তারপর দেখো আবারও আজকে এসছে, এটা আমি আগের ডেটেও আলোচনা করেছিলাম, এর আগে বহুবার আলোচনা করেছি, বারবার বলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমাজ, আর্য সমাজ কোন স্থানে প্রতিষ্ঠিত হয়েছিল? পারবে? বোম্বে, তাই তো, বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল আর্য সমাজ 1875 সালে দয়ানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো এই যে ওয়েটিং অফ ভিসা, এটাও কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট আত্মজীবনী। তো যে সকল টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই সকল টপিক থেকে কিন্তু আমাদের যে 199 টাকা 4খানা পিডিএফ দিচ্ছি, তার মধ্যে 1খানা পিডিএফ কিন্তু সেরকম রয়েছে। স্পেশাল যে সকল টপিক প্রত্যেক শিফটে কোশ্চেন থাকে, সেই সকল টপিক কিন্তু দেওয়া রয়েছে। যারা পিডিএফগুলো নিয়েছো ভালো করে পড়ো, আর যারা নাও নি তো নিতে চাইলে হোয়াটসঅ্যাপ করো। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, ভীমরাও আম্বেদকর। ওয়েটিং অফ ভিসা, এটা হচ্ছে ভীমরাও আম্বেদকরের একটি আত্মজীবনী। এরপরে দেখো 19 নম্বর, একটি ক্রিকেট পিচের আদর্শ দৈর্ঘ্য কত? ক্রিকেট পিচ বলেই দিয়েছিলাম এই কিছুদিন আগে, যখন উইকেট নিয়ে আলোচনা হচ্ছিল তখনই। তো সেটা হচ্ছে 22 গজ, তাই কি না, গজে থাকলে 22 গজ। ক্রিকেট পিচের সঠিক দৈর্ঘ্য 22 গজ বা 20.12 মিটার, আর প্রস্থ হচ্ছে 10 ফুট, 3.05 মিটার। মধ্যপ্রদেশের বেতুল, হোশাঙ্গাবাদ এবং ছিন্দওয়াড়া জেলাগুলি নিচের কোন বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ? মধ্যপ্রদেশের বেতুল, হোশাঙ্গাবাদ, ছিন্দওয়াড়া, এই যে জেলাগুলো, এগুলো হচ্ছে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ। ভারত সরকার 2023 সালে অমীমাংসিত চুক্তি সংক্রান্ত বিরোধগুলি কার্যকরভাবে সমাধান করার জন্য চালু করা প্রকল্পটির নাম কি? অমীমাংসিত চুক্তি সংক্রান্ত বিরোধগুলি কার্যকরভাবে সমাধান করার জন্য যে প্রকল্পটা চালু করেছিল, তো সেটার নাম হচ্ছে বিবাদ সে বিশ্বাস 2। বিবাদ সে বিশ্বাস 2। এরপরে 22 নম্বর, শুদ্ধি আন্দোলন নিচের কোন সংগঠনের দ্বারা শুরু হয়েছিল? শুদ্ধি আন্দোলন, এটা শুরু হয়েছিল আর্য সমাজ দ্বারা। আর্য সমাজ একটু আগেই বলে দিলাম। তারপরে দেখো 23 নম্বর, ভারতে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলি দ্বারা সাধারণত কোন আর্থিক পণ্যগুলি অফার করা হয়? ভারতীয় ক্ষুদ্র ঋণ সংস্থাগুলি দ্বারা কোন আর্থিক পণ্যগুলি অফার করা হয়? তো সেগুলো হচ্ছে এই যে অপশান নাম্বার 2, কী দেখো, স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য সঞ্চয়, ক্রেডিট এবং বিমা পরিষেবা, এগুলো অফার করা হয়। 24 নম্বর, ওডিআই ক্রিকেট বিশ্বকাপ কোন সংস্করণ 2023 সালে ভারতে অনুষ্ঠিত হয়েছিল? ওডিআই ক্রিকেট বিশ্বকাপ যেটা ভারতে অনুষ্ঠিত হয়েছিল 2023-এ, কততম সংস্করণ? এগুলো কিন্তু মনে রাখতে হবে। এই জন্য আমি যখনই কোনো বিশ্বকাপ মানে যদি প্রশ্ন থাকে সেখানে কিন্তু আমি এগুলো আলোচনা করে দিই। তো এটা হচ্ছে 13 নম্বর, 2023-এ যেটা হয়েছিল সেটা কিন্তু 13তম সংস্করণ ছিল, যেখানে বিজয়ী হয়েছিল অস্ট্রেলিয়া, রানার্স আপ হয়েছিল ভারত, আর প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়েছিল বিরাট কোহলি, সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট কোহলি, আর হচ্ছে সেরা উইকেট হচ্ছে মোহাম্মদ শামি। সব কিছু আমাদের ভারতের ছিল, শুধুমাত্র ট্রফিটা আমরা ভারত পাইনি, তাই কি না? একের পর এক সব ম্যাচ জিতে গিয়ে লাস্ট ম্যাচ ছেড়ে গেলাম। 25 নম্বর কোশ্চেনটা যেটা রয়েছে, সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে একটি বিধান রয়েছে যে ভারত সরকারের সমস্ত কার্যনির্বাহী পদক্ষেপ রাষ্ট্রপতির নামে নেওয়া হবে? এটা কোন অনুচ্ছেদে বিধান রয়েছে? ভারত সরকারের সমস্ত কার্যনির্বাহী পদক্ষেপ রাষ্ট্রপতির নামে নেওয়া হবে। তো এটা সঠিক অ্যান্সার হবে ধারা 77। ধারা 77(1) হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আগের বছরও আলোচনা করা হয়েছিল। তো সেই সকল কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে কমন এসছে, সেই সকল কোশ্চেনগুলো কমন এসছে।
তো এবারেও কিন্তু সেইভাবে কমন আসবে। আমরা যা কিছু নোট দিচ্ছি সেগুলো একটু ভালো করে পড়াশোনা করো। যারা নিহাতি একদম মানে পিডিএফ কেনার পয়সা নেই, তো তোমাদেরকে বলবো ইউটিউবে আমরা যা ক্লাস দিচ্ছি এইগুলো করো, যে নোটসগুলো দিচ্ছি সেগুলো নোট ডাউন করো। আর বাকি তোমরা আদার্স যে কোনো বই যদি কিনতে পারো বই দোকান থেকে, তো সেগুলো একটা প্র্যাকটিসে নিয়ে তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো। ইংলিশ এবং হচ্ছে জিকে এই দুটো টপিক ভালো করে পড়ে যাও। আমাদের যে পিডিএফগুলো রয়েছে সেগুলো তো আমি আগেই বলেছি, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার 2019 থেকে 24, যেটা কোথাও পাবে না, একসঙ্গে বাংলা ভার্সানে কোনো অনলাইনে এ বই পাবে না। তো আমাদের কাছে এই পিডিএফটা পাবে 6200+ এমসিকিউ উইথ এক্সট্রা ডিটেলস দিয়ে প্রত্যেকটা কোশ্চেন এক্সট্রা ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে। তার সঙ্গে স্ট্র্যাটেজিকে রয়েছে 14খানা টপিকের উপর। কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আর 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো টেলিগ্রামে দেওয়া হবে, মানে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে। আর ইংলিশও রয়েছে এখানে, ইংলিশেও তোমরা পেয়ে যাবে 2000 এমসিকিউ আর গ্রামার রুলস পেয়ে যাবে। এবং ইংলিশে অলরেডি তো আমরা টেলিগ্রামে তো অনেক নোটস প্রোভাইড করছি, ওইগুলো দেখে যাও ভালো করে। আর তোমরা যারা পিডিএফ যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সেখানে বলে দেওয়া হবে কিভাবে তোমরা পেমেন্ট করবে, সেই পেমেন্ট প্রসেস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলো। এবার চলো শুরু করি 18-10-2024-এর থার্ড শিফটের ফার্স্ট কোশ্চেন দেখো কী রয়েছে। কর্ণাটক 2022-23 মরশুমে সন্তোষ ট্রফি ইভেন্টে কোন সংস্করণ জিতেছিল? দেখো আবারও কিন্তু বিশ্বকাপে যেমন সংস্করণ জিজ্ঞেস করছে, এটারও সংস্করণ জিজ্ঞেস করছে। কর্ণাটক 2022-23 মরশুমের সন্তোষ ট্রফি ইভেন্টের কোন সংস্করণ জিতেছিল? তাহলে 2022-23 সন্তোষ ট্রফি জয়লাভ করেছিল কর্ণাটক, তাই তো? এটা কততম সংস্করণ ছিল? না, এটা ছিল 76তম সংস্করণ। 2023-24 সন্তোষ ট্রফি হলো, এটা হচ্ছে 77তম। সেটা 76 হলে এটা 77 হবে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল সার্ভিসেস আর রানার্স আপ হয়েছিল গোয়া। 2 নম্বর কোশ্চেন দেখো, বোকারো, বার্নপুর, রৌরকেল্লা প্রভৃতি নিচের কোন শিল্পের বিকাশের জন্য বিখ্যাত? এই যে বোকারো, বার্নপুর, রৌরকেল্লা এগুলো কোন শিল্প? কোন শিল্প বিকাশের জন্য বিখ্যাত? সবাই পারবে, এটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। তারপর দেখো নিম্নলিখিত কোন চুক্তিতে আইন অমান্য আন্দোলন স্থগিত করা হয়েছিল? কোন চুক্তিতে আইন অমান্য আন্দোলন স্থগিত করা হয়েছিল? সঠিক অ্যান্সার গান্ধী-আরউইন চুক্তি। গান্ধী-আরউইন চুক্তি দ্বারা স্থগিত করা হয়েছিল। এখান থেকে যেগুলো জানতে হবে তোমাদেরকে, 1931 সালে গান্ধী-আরউইন চুক্তির ফলাফল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস আইন অমান্য আন্দোলনের অবসান ঘটাতে সম্মতি হয়েছিল। গান্ধী-আরউইন চুক্তি ভারতের আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিল। চুক্তিটি মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইন স্বাক্ষর করেছিল। চুক্তি স্বাক্ষরিত হয় 5ই মার্চ 1931 সালে। এই গান্ধী আরউইন চুক্তিটা কবে ছিল? 5ই মার্চ 1931 সালে। গান্ধী আরউইন চুক্তি ভারতের আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিল। চুক্তিটি কাদের মধ্যে? মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে এই স্বাক্ষরটা হয়েছিল। 4 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে সংঘের একটা সংসদ থাকবে যেটি একজন রাষ্ট্রপতি এবং 2টি সদন নিয়ে গঠিত হবে, যেগুলি যথাক্রমে রাজ্যসভা এবং লোকসভা নামে পরিচিত হবে। সংসদে একটা সংসদ থাকবে, সংঘের একটা সংসদ থাকবে যেটা একজন রাষ্ট্রপতি এবং 2টি সদন, কী কী? রাজ্যসভা আর লোকসভা। তো এটা কোন অনুচ্ছেদে বলা রয়েছে? এটা বলা রয়েছে অনুচ্ছেদ 79তে বলা রয়েছে। আর বাকি যে অনুচ্ছেদগুলো রয়েছে এগুলো একটু জেনে নাও। সংবিধানের যে 62 নম্বর অনুচ্ছেদ, যেটা রাষ্ট্রপতির পদের শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠানের সময় এবং নৈমিত্তিক শূন্যপদ পূরণের জন্য নির্বাচিত ব্যক্তির পদের মেয়াদ ব্যাখ্যা করা হয়েছে। 67তে বলা রয়েছে সংবিধানের বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে রাজ্যসভার একটা কার্যকর সংখ্যাগরিষ্ঠ দ্বারা পাস করা একটা প্রস্তাবের মাধ্যমে অপসারণ করা যেতে পারে এবং লোকসভা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সাথে সম্মত হয়। আর অনুচ্ছেদ 73, যেটা ইউনিয়নের নির্বাহী ক্ষমতার ব্যাপ্তি বর্ণনা করে। এই ধারা অনুযায়ী সংসদের আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। তো এই ধারাগুলো মনে রাখো, এগুলো ইম্পর্টেন্ট, পরবর্তী এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তারপরে 5 নম্বর, 2024 সালের আনুমানিক তথ্য অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? আনুমানিক যে একটা তথ্য, মানে আদমশুমারি তো হয়নি, আদমশুমারি 2026-এ হবে।
লাস্ট হয়েছিল 2011-তে। তো 2024-এর আনুমানিক একটা যে তথ্য, সেটা কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পল্লব রাজবংশের রাজধানী ছিল? পল্লব রাজবংশের রাজধানী সেটা খাঞ্জিপুরম। খাঞ্জিপুরম ছিল পল্লব রাজবংশের রাজধানী। নিম্নোক্তর মধ্যে কে অহিংস বিপ্লবীদের একটি দল খুদাই খিদমতগার গঠন করেছিলেন? যা লাল শার্ট নামে পরিচিত ছিল, এই খুদাই খিদমতগার গঠন করেছিলেন কে? খান আব্দুল গফ্ফর খান। খান আব্দুল গফ্ফর খান। খান আব্দুল গফ্ফর খান 1929 সালে খুদাই খিদমতগার নামে অহিংস বিপ্লবীদের গোষ্ঠী গঠন করেছিল। খান আব্দুল গফ্ফর খান ছিলেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পশতুন নেতা। তাকে ভারতের সীমান্ত গান্ধী এবং পাকিস্তানে বাচা খান বলা হতো, আর তিনি বাদশাহ খান নামেও পরিচিত ছিলেন। এই খান আব্দুল গফ্ফর খান বাদশাহ খান নামেও পরিচিত ছিলেন। এসে সেমটি 2017-তে এসে, দেখছো 2017-এর কোশ্চান। নিচের কোনটি ভারতের লৌহ আকরিক উৎপাদনকারী ব্লেড নয়? লৌহ আকরিক উৎপাদনকারী বেল্ট নয়, সেটা বিলাসপুর পানিপথ বেল্ট। বিলাসপুর পানিপথ বেল্ট। নিচের কোনটিকে নিকট মুদ্রা বা নিয়ার মানি বলা হয়? নিকট মুদ্রা বা নিয়ার মানি বলা হয় সেটা হচ্ছে জাতীয় সঞ্চয় আমানত, অর্থাৎ ন্যাশনাল সেভিং ডিপোজিটকে নিয়ার মানি বা নিকট মুদ্রা বলা হয়। তারপরে দেখো ভারত স্তূপ কে আবিষ্কার করেন? ভারত স্তূপ এটা আবিষ্কার করেছেন কে? অপশান নাম্বার 3 আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম আবিষ্কার করেছে। ভারত স্তূপ জাতক কাহিনী এবং গল্প চিত্রিত করে। এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভারত স্তূপ মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে। জুন 2022 অনুযায়ী যে রাজ্যগুলি গরিব কল্যাণ রোজগার অভিযানের অংশ তাদের চিহ্নিত করুন। 2022 অনুযায়ী গরিব কল্যাণ রোজগার অভিযানের অংশ সেই দুটি রাজ্য, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড। উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড। নিচের কোনটি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের আত্মজীবনী? দেখো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আত্মজীবনী থেকে আমরা নোটস তো দিয়েছি টপিকে, এই সকল আত্মজীবনীগুলোই রয়েছে যেগুলো এক্সামে আসে। তো এটা হবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা কার আত্মজীবনী? না হচ্ছে আবুল কালাম আজাদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের আত্মজীবনী। বাকি যেগুলো রয়েছে সেগুলো দেখে নাও। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা হচ্ছে মহাত্মা গান্ধীর। মাই কান্ট্রি মাই লাইফ এটা হচ্ছে শ্রী লালকৃষ্ণ আদবানির আত্মজীবনী। আর নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। লং ওয়াক টু ফ্রিডম। এবার চলে যাও 13 নম্বরে। 2023 সালের জুলাই মাসে তামিলনাড়ুর তিরুপাথুর জেলার গ্রামীণ উন্নয়ন সংস্থা DRDA মাত্র 30 দিনের মধ্যে 1546টি খামারের পুকুর খনন করে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন মাধ্যমে একটি অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। তো এই উল্লেখযোগ্য উদ্যোগটি কোন সরকারি প্রকল্পের অধীনে পরিচালিত হয়েছিল? এই যে উদ্যোগটা, এটা কোন সরকারি প্রকল্পের অধীনে পরিচালিত হয়েছিল? সেটা হচ্ছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচি, যেটা রয়েছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচি, যেটা 100 দিনের কাজ, 100 দিনের, সেটা। 14 নম্বর দেখো, নিম্নলিখিত কোন সংশোধনটির দ্বারা ভারতীয় সংবিধানের পার্ট 3 অর্থাৎ অংশ 3 থেকে সম্পত্তির অধিকারকে অপসারিত করা হয়েছে? সম্পত্তির অধিকার, যে মৌলিক অধিকারগুলো ছিল, এগুলো সম্পত্তির অধিকার কিন্তু আগে ছিল সংবিধানে, তো এখন কিন্তু সেটাকে বাদ দেওয়া হয়েছে। পার্ট 3 ভারতের সংবিধান সংশোধনী আইন কত? 44তম, যেটা আমি বারবার আলোচনা করে এসেছি, আবারও এই বছরও বলছি তোমাদের। 44তম সংশোধনী আইন, ভালো করে মনে রাখো। 1978 সালে 44তম সংশোধনী ষষ্ঠ মৌলিক অধিকার হিসেবে শিক্ষার অধিকার যোগ করে, সম্পত্তির অধিকার বাদ করে শিক্ষার অধিকারকে যুক্ত করা হয়। তারপরে 1978 44তম সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে ষষ্ঠ মৌলিক অধিকার হিসেবে যুক্ত করা হয়েছিল, যা 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের রাষ্ট্রের দায়িত্ব প্রণীত করে।
আর 1978 সালের 40তম সংশোধনী মৌলিক অধিকারের তালিকা থেকে এই সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় বা সরিয়ে দেয়। সংবিধানের একটা নতুন ধারা 300 ধারা যুক্ত করা হয়। তারপরে 15 নম্বর, টেরিডোফাইট সম্পর্কে নিচের কোন বিবৃতিগুলি সঠিক? 4খানা বিবৃতি রয়েছে, এদের মধ্যে সঠিক যেগুলো সেগুলোই আমরা পড়ব। তো সঠিক হচ্ছে এ বি ডি 3টা, মাত্র সিটা হচ্ছে সঠিক নয়, বাকি 3টা কিন্তু সঠিক। কি না তাদের মধ্যে হস্টেল এবং ফান অন্তর্ভুক্ত। টেরিডোফাইটা ওষুধ তৈরির উদ্দেশ্যে এবং সয়েল বাউন্ডার হিসাবে ব্যবহৃত হয়। আর বিবর্তনগতভাবে এরাই প্রথম স্থলজ উদ্ভিদ টেরিডোফাইটা, যাদের ভাস্কুলার টিস্যু জাইলেম এবং ফ্লোয়েম রয়েছে। এরপর দেখো আইসিসি মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপ হলো একটি ড্যাশ ইভেন্ট। আইসিসি মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপ এটা হচ্ছে একটি কী ধরনের ইভেন্ট না, হচ্ছে দ্বিবার্ষিক ইভেন্ট। 2023 সালের মে মাসে কোন মুখ্যমন্ত্রীকে ভয়মুক্ত রাজ্য গঠন করার জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কারে সম্মানিত করা হয়েছিল? ফেয়ার ফ্রি স্টেট, ভয়মুক্ত রাজ্য গঠন করার জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার সম্মানিত করা হয়েছিল। তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথকে করা হয়েছিল। সালফোবেনজিমাইড হলো এক ধরনের কৃত্রিম মিষ্টি স্বাদকারক, এটি ড্যাশ নামে পরিচিত। সালফোবেনজিমাইড এটা একটা কৃত্রিম মিষ্টি স্বাদ, যেটা ড্যাশ নামে পরিচিত, কৃত্রিম মিষ্টি কি, এটা স্যাকারিন নামে পরিচিত। অপসারী পাত সীমানা হলো এমন একটা সীমানা যার এমন দুটি টেকটনিক প্লেটের মধ্যে ঘটে যারা একে অপরের থেকে দূরে সরে যায়। একটা পাত আর একটা থেকে দূরে সরে গেলে তখন সেটাকে অপসারী পাত সীমানা বলা হয়। আর যখন একটা প্লেট অন্যটা নিচে চলে যায় নিচ দিয়ে, তখন সেটা অভিসারী পাত সীমানা হয়ে যায়। তারপরে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রাসায়নিক সংকেত। পটাশিয়ামের চিহ্ন কি না কে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো। অনেকে পি বলতে, পি নয়, পটাশিয়াম হচ্ছে কে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রাসায়নিক সংকেত যেটা হচ্ছে KMnO4, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রাসায়নিক সংকেত। এরপরে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর এবং বুক্কা রায় ড্যাশের মন্ত্রী ছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর এবং বুক্কা রায় ড্যাশের মন্ত্রী ছিলেন। কোথাকার না, হচ্ছে কাম্পিলির মন্ত্রী ছিলেন। কমলিনী আস্তানা নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যুক্ত? কমলিনী আস্তানা কত্থক নৃত্যের সাথে যুক্ত। মহারাষ্ট্রের কোন ঘাতযন্ত্র বাদক পদ্মবিভূষণ 2023 পেয়েছেন? পদ্মবিভূষণ 2023 পেয়েছেন, তিনি হচ্ছেন জাকির হোসেন। নিচের কোন রাজ্যে হরেলি উৎসব পালিত হয়? এটা কোন রাজ্যে পালিত হয়? ছত্তিশগড় রাজ্যে পালিত হয়। পদ্মা সুব্রমণ্যম প্রসঙ্গে নিচের কোন বিবৃতিগুলি সঠিক? পদ্মা সুব্রমণ্যম প্রসঙ্গে যে 3খানা বিবৃতি রয়েছে এদের মধ্যে সঠিক সেটা হচ্ছে 1, 2, 3, মানে 3টেই সঠিক। তিনটেই মনে রাখতে হবে। এক হচ্ছে পদ্মা সুব্রমণ্যম একজন বিখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী, তিনি পদ্মশ্রী এবং পদ্মভূষণ পেয়েছেন। তিনি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও সম্মানিত হয়েছেন। তাহলে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং সঙ্গীত নাটক একাডেমি পেয়েছেন কিসের জন্য? ভারতনাট্যম নৃত্যের জন্য। ইনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী পদ্মা সুব্রমণ্যম। তো এই ছিল আজকের মোট 25-50খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখেছি মানে ক্লাসটা ভালো লেগেছে। আর যারা এখনও লাইক করোনি, ভাবছো যে শেষে গিয়ে লাইক করবো, তো অবশ্যই লাইকটা করে ফেলো এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। তারই সঙ্গে কমেন্ট করে জানাও কেমন লাগলো ক্লাসটা। আর তারই সাথে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো এই ধরনের ইম্পর্ট্যান্ট MTS ক্লাস পেতে আমাদের সঙ্গে সাবস্ক্রাইবের মাধ্যমে যুক্ত থাকো এবং আমাদের টেলিগ্রামে চলে যাও, টেলিগ্রামে জয়েন করে যাও। ওখানে আমরা ইম্পর্ট্যান্ট নোটসও দিয়ে থাকি।
তার সাথে সাথে এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট তোমরা আমাদের ওখানে পেয়ে যাবে। আর রিসেন্ট তো এমটিএসের ভ্যাকেন্সি আউট হয়ে গেছে। এমটিএস এবং হাবিলদারের মোট কত ভ্যাকেন্সি আছে সেটা তোমরা দেখতে পাবে, আমাদের টেলিগ্রামে নোটিশ দিয়ে দিয়েছি। আর পরবর্তীতে ওই ভ্যাকেন্সি আরও বাড়তে পারে, বাড়ারও সম্ভাবনা রয়েছে। ভ্যাকেন্সিটা খুবই কম এবছর, তো কিছু করার নেই। তো তোমাদের একদম 100%, 100% তোমাদের দিতে হবে যদি চাকরি পাওয়ার ইচ্ছে থাকে। না থাকলে তখন না পড়ে না পরীক্ষা দেওয়াই বেটার। চাকরি পাওয়ার ইচ্ছে থাকলে তো 100% দাও, তারপরে দেখা যাবে কি হয় না হয়। তো এই আমাদের এমটিএস ব্যাচে তোমরা যদি জয়েন হতে চাও, যেখানে জিকে এবং ইংলিশের নোটস কিন্তু অনেক নোটস দেওয়া হবে, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে এক্সামে কমন আসতে বাধ্য। কমন আসবেই আসবে, এটা আমরা একদম গ্যারেন্টি। তো যদি পিডিএফগুলো পারচেজ করতে চাও, আমাদের ব্যাচে যুক্ত হতে চাও, তো আমাদের ব্যাচে যুক্ত হতে গেলে 4খানা পিডিএফ আগে পারচেজ করতে হবে 199 টাকা। অর্থাৎ 199 টাকা দিলে তুমি আমাদের ব্যাচে জয়েন হয়ে যেতে পারবে, যেখানে সমস্ত প্রকার শুধু ইংলিশ, রিজনিং, ম্যাথ এবং জিকে সমস্ত প্রকার, শুধু যে আমরা জিকে দেবো তা নয়, জিকের সাথে সাথে বাকি সমস্ত নোটস আমরা দেবো, প্রোভাইড করব। আর হোয়াটসঅ্যাপে তোমাদের প্রথমে এই 4খানা পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে সবার প্রথম, তারপরে তোমাদেরকে টেলিগ্রামে জয়েন করে দেওয়া হবে। সেখানে তোমরা আর বাকি আদার্স নোটসগুলো ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে। বোঝা গেল? তো যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।